কিছুক্ষণ পর লাইন কেটে দিয়ে মোবাইলটাই অফ করে ফেলি, যাতে নিবরাস আর ফোন না দিতে পারে। কিন্তু কিছুক্ষণ পর যা দেখি তা দেখে আমি তো অবাক। নিবরাস আমার বাড়িতে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? হঠাৎ কি মনে করে? এই তো ভাবিকে দেখতে মন চাইল তাই আসলাম। ভাবি কই? তোর ভাবি তো ওর রুমে। ওহ আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। নিবরাস ওর ভাবিকে দেখতে আসছে? সত্যি এটা নাকি? তিয়াসা, এই তিয়াসা। ও তিয়ারা বলতে গিয়ে তিয়াসা ডাকছে নাকি? আমি আর যাচ্ছি না ওর সামনে। গিয়ে কি বলবো? যদি বলে ফোন রিসিভ করি না কেন? কিরে, তিয়াসাকে ডাকছিস কেন? ওর সাথেও দেখা করি। ও ওর রুমে রেস্ট নিচ্ছে। ওকে ডাকিস না, ওর নাকি মাথা ব্যথা করছে। বাহ, আম্মু কি সুন্দরভাবে আমার মাথা ব্যথা বানিয়ে দিল। সমস্যা নেই, আমি ডেকে দেখি। আম্মু আর না করতে পারেনি। নিবরাস আমার রুমের দরজা এসে নক করছে। কিরে, তোর নাকি মাথা ব্যথা? দরজা খোল। তুই তিয়ারার সাথে দেখা করে নাস্তা করে চলে যা। আমার ভালো লাগছে না, আমি শুয়ে আছি। আমার সামনে আয় তুই, দেখি তোর কেমন মাথা ব্যথা। না, আসবো না, চলে যা তুই। এবার নিবরাস দরজার অনেকটা কাছে মুখটা এনে আস্তে করে বলে, তুই কি বের হবি নাকি আমি দরজাটায় কিক মারব? কি? আমি দরজা খুলে দেই। এবার হনহন করে নিবরাস রুমে ঢুকে যায়। আমার কাঁধ ধরেই আমাকে দেয়ালে নিয়ে ঠেকিয়ে ফেলে। কি পেয়েছিস কি তুই? আমার ফোন কেন ধরছিস না? মাথা ব্যথা তোর, না? কই দেখি দেখি কেমন ব্যথা। আমার কলিজা ব্যথা করছে, কলিজা। তোর ফোন ধরতে দেরি হওয়ায়। আর তোর কিনা মাথা ব্যথা। দেখ, ছাড় আমাকে। কেউ চলে আসবে, আসতে দে। আমি কাউকে ভয় পাই না। শুধুমাত্র ভদ্রভাবে বাসায় প্রবেশ করেছি যাতে তোর মুখ থেকে শুনতে পারি যে আমাকে এভয়েড করার কারণ কি। নইলে এতক্ষণে কি যে করে ফেলতাম। কি হয়েছে? বল আমাকে। কেন লাইন কেটে দিচ্ছিলি? কেন মোবাইল অফ করে রেখেছিস? ছাড় আমাকে। না, আগে বল কেন করতেছিস এমন? তোর মা আম্মুকে ফোন করে বলেছে এই সম্পর্কে তারা রাজি না। আর তাই আম্মুও আমাকে ডেকে নিয়ে বলল তারাও রাজি না। কেউ যেখানে রাজি না, সেখানে তুই একা আগিয়ে কি করবি? ভুলে যা আমায়। হা হা হা, ভুলে যাব? মা ফোন দিয়েছিল না, না করার জন্য? ওকে দেখ তুই শুধু এবার আমি কি করি। চল আমার সাথে। কোথায়? যাবি কি না? নাকি টেনে নিয়ে যাব আমি? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকায় নিবরাস আমার হাত ধরে টেনে আম্মুর কাছে নিয়ে যায়। শুনেন খালামণি, আমি সোজাসাপটা মানুষ, সোজাসুজি কথা বলতেই পছন্দ করি। আমি তিয়াসাকে ভালোবাসি, আর তিয়াসাকে বিয়ে করতে চাই। এই তিয়ারা ভাবি শোনো, আমি তিয়াসাকে তোমার যা বানানোর উদ্যোগ নিয়েছি। এতে কি তোমার কোনো প্রবলেম আছে? তিয়ারা চুপ করে আছে। আপনারা বিয়ের প্রস্তুতি নিন। আঙ্কেলকে ফোন করে আমিই জানাচ্ছি। আপনাদের কিছু বলতে হবে না। তুই কান্না কাটি বাদ দিয়ে রেডি থাক। বিয়ের প্রস্তুতি নে। নিবরাস কথাগুলো একগড়া বলে ওদের বাসায় চলে যায়। বাসায় গিয়েই ওদের টিভিটাকে প্রথমে ভাঙে, তারপর শোকেসের কাজ। একে একে সব আছড়ে ভাঙতে থাকে। ওর মা এসে বাধা দেয়, চিল্লায় বলে ও, আমি তিয়াসাকে বিয়ে করতে চাই। এটাই আমার শেষ কথা। আমাকে বিয়ে করাবে কিনা বলো, নয়তো আমি এ বাড়িতে আগুন লাগিয়ে দিব।
নিবরাস যে এতটা জেদি সেটা আমার সত্যিই জানা ছিল না। আশেপাশের কয়েকজন এসে ওদের বাসায় এসে হাজির। সবাই নিবরাসকে বাবা, ধন, সোনা মানিক ছেলে বলে থামাচ্ছে। এদিকে নিবরাসের বাবা এসে নিবরাসকে ধমকাচ্ছে, তোকে বলিনি আমি রাজি? তাহলে এসব কেন করলি? মা কেন খালাকে ফোন দিয়ে না করল? তুমি মাকে বুঝাও, নয়তো আমি তিয়াসাকে বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে যাব। নিবরাসের মা কোনো কথা না বলেই নীলাদ্রিসকে ফোন দেয় কাঁদতে কাঁদতে। আর ও কে বলে, তুই এখনো বাসায় চলে যায়। আর দেখ বাড়ির কি অবস্থা করেছে নিবরাস। নীলাদ্রিস সাথে সাথে আমাকে ফোন দেয় আর ফোন দিয়ে বলে, তুই আমার পরিবারে অশান্তি করতে চাস তো? এবার দেখবি অশান্তি কাকে বলে। আর বউ হয়ে আসবি আমার বাসায়, তাই তো? আমিও দেখি কি করে তুই এ বাড়ির বউ হস। আমিও চ্যালেঞ্জ করলাম, 3 দিনের মধ্যে আমি নিবরাসকে বিয়ে করে তোদের বাসায় পা রাখব। তুই 2টা ফুলের মালা নিয়ে অপেক্ষা কর, ভাই আর ভাইয়ের বউয়ের গলায় পরিয়ে তাদের বরণ করার জন্য। নীলাদ্রিস বাসায় গিয়ে নিবরাসকে অনেক বকাঝকা করে। নিবরাসের একই কথা, আমি তিয়াসাকে বিয়ে করবই। নিবরাস এই দিকে আমার বাবাকেও ফোনে জানায়, ও আমাকে বিয়ে করতে চায়। আব্বু অবাক হয় প্রথমে, তারপর আমাকে অবাক করে দিয়ে সেও রাজি হয়ে যায়। এদিকে ছেলের পাগলামির কারণে নিবরাসের মাও রাজি হয়। শেষ পর্যন্ত রাজি সবাই হয়, শুধুমাত্র নীলাদ্রিস ছাড়া। নীলাদ্রিস ওর মাকে অনেক বোঝায় আর বলে, এ কি করে সম্ভব মা? কিন্তু ওর মায়ের কথা রাজি না হওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না, নয়তো দেখা যাবে একদিন সত্যি সত্যি বাড়িতে আগুন লাগিয়ে দিবে। নিবরাস আমাকে ফোন করে জানায় অল সেট। আমি বলি, তোর মাকে বল আমার আম্মুকে ফোন করে প্রস্তাব দিতে। তিনিই না করেছিল না আমার আম্মুকে, তাকেই এবার বলতে বল। তারপর নিবরাস আম্মুকে বলতে বলে ওর মাকে। ওর মা আম্মুকে ফোনে বলে। আমি নিবরাসকে বলি আগামীকাল বিয়ের সব শপিং শেষ করতে হবে। পরশু গায়ে হলুদ আর 3 দিনের দিন, মানে তার পরের দিনই বিয়ে, এবং তারপরের দিন বউভাত। আব্বুও ওইদিকে টিকিট ওকে করতে চলে যান। মালিক ভালো হওয়ায় ঝামেলাও হয়নি কোন। নিবরাসের কথায় সবকিছুই হুট করে হয়ে যায়। আমি নীলাদ্রিস, নিবরাস, রিয়ারা বিয়ের শপিং করি। আর ওইদিকে আমাদের পরিবারের বড় সদস্যরা বিয়ের আয়োজন করেন, মেহমান দাওয়াত দেন। আম্মু ছোটবেলায় বলতেন, টাকা থাকলে সবকিছু এক চুটকিতে হয়ে যায়। দুনিয়াতে টাকারই খেলা। আসলেই তাই। টাকার জোরে সবই অল্প সময়ে হয়ে গেল। কেনাকাটা থেকে শুরু করে সব। হয়ে গেল আমাদের হলুদ সন্ধ্যা, তিয়ারার বিয়ের আনুষ্ঠানিকতা আর আমার বিয়ের লগ্ন। আমাকে আর তিয়ারাকে এক স্টেজে বসানো হয়। আর তারপর নিবরাসের বাসার লোকজন আসে আমাদের হলুদ দিতে। কিন্তু আমি তখনই আকাশ থেকে পড়ি যখন দেখি নিবরাসও ছেলে পক্ষের সাথে একটা পাঞ্জাবি পরে আমাদের হলুদ দিতে এসেছে। আমি ওকে বকা দিলে ও আমাকে বলে, চান্সে নিজের বউটাকে হলুদ দিয়ে গেলাম। ওদিকে নীল বাসায় বসে ফুলছিল। তিয়ারাও মন খারাপ করে বসেছিল নীল আসেনি বলে। এরপর রাতে আমি তিয়ারাকে আর তিয়ারা আমাকে মেহেদি পরিয়ে দেয়। আম্মু আমাদের হলুদ মেখে দেয়। আব্বু হলুদের দিন বাংলাদেশে উপস্থিত হতে না পারলেও বিয়ের দিন ঠিকই উপস্থিত হন। খুব দ্রুত হলেও, স্বপ্নের মতো হলেও। অবশেষে সবার দোয়ায় বিয়ের দিনটা চলেই আসে। আমাকে বিয়ের দিন নিবরাসের পছন্দ করা শাড়ি পরানো হয়। আমি নিজেই নিজেকে আয়নায় দেখে অবাক হচ্ছিলাম। কাউকে বিয়ের সাজে এত সুন্দর লাগতে পারে? এটা বড়াই করে বলছি না, কিন্তু বিয়েতে সবাই বলছিল পারফেক্ট জুটি আমাকে আর নিবরাসকেই লাগছে।
সব থেকে সুন্দর জুটি আমাদেরই নাকি লাগছিল। অবশেষে হয়ে যায় নিবরাস আর আমার ঝড় তুফানময় বিয়ে। এত ঝড় তুফানের পর অবশেষে সবার উপস্থিতিতে হলো আমার বিয়ে। নিবরাস জেদ না করলে হয়তো কোনো দিনও সম্ভব হতো না বিয়েটা। বিয়ের সময় নীল শুধু আমার দিকেই তাকিয়েছিল। জানি না কি চলছিল ওর মনে, কেনই বা তাকিয়েছিল ওভাবে আমার দিকে। আম্মু আব্বু দু বোনকে দোয়া করে বিদায় দিলেন। আমি বিদায়ের সময় কাঁদছি, নিবরাসও কাঁদছে আমার কান্না দেখে। মনে মনে ভাবছি, এই ছেলে আবার কাঁদে কেন? আমার খুব ইচ্ছে ছিল আমার শ্বশুর বাড়িতে আমি বাইকে করে যাব। নীল আমাকে বাইকে করে ওর বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে যে সত্যি সত্যিই নিবরাস বাইকে করে আমাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করে ফেলবে তা আমি কল্পনায়ও ভাবিনি। কিন্তু নিবরাস কি করে জানল আমার মনের কথা? তিয়ারা গাড়ি করে আর আমি বাইকে করে পৌঁছালাম আমার শ্বশুর বাড়ি। নিবরাসের বন্ধুগুলো বাইকে করে আমাদের পাহারা দিয়ে নিয়ে যায়। এতগুলো বাইক একসাথে। কনে বর বাইকে। বর বাইক চালাচ্ছে, কনে বরকে ধরে পেছনে বসে আছে। অসম্ভব ভালো লাগা কাজ করছিল। দেখতেও অসাধারণ লাগছিল সব কিছু। বাসায় পৌঁছানোর পর মহিলারা আমাকে আর তিয়ারাকে মিষ্টি মুখ করায়। নীল আর নিবরাসের বন্ধুরা বাসর ঘর সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমি নিবরাসকে এক ফাঁকে বলেই ফেলি, আচ্ছা, আমি যখন বিদায়ের সময় কান্না করছিলাম, তুইও কেন কাঁদছিলি? তোর কান্নাটা আমার সহ্য হচ্ছিল না যে। পাগল কোথাকার। নিবরাসকে কেউ একজন ডাকে। আর তিয়ারা ওয়াশরুমে যাবে বলে নিবরাসের বোন ওকে ওয়াশরুমে নিয়ে যায়। আমি বসে আছি, হঠাৎ নীল এসে হাজির। বিয়েটা করেই নিলে তাহলে? তোমার সাহস আছে বটে। হুম, নিলাম তো। আর আমার কথা মতো 3 দিনের দিনই আমি এ বাড়িতে বউ হয়ে পা রাখলাম। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তা হয়তো জানো নিশ্চয়। স্বাধীনতা অর্জন বীরেরাই করতে পারে, কাপুরুষেরা না। এটাও জানো নিশ্চয়ই। দেখা যাক কতদিন টেকো এ বাড়িতে তুমি। দেখতে থাকো তাহলে। খুব বেড়েছিলে না, এবার কমবেও। কারণ তোমার দুঃখের চাবি যে আমার হাতে। কি বলতে চাইছ? হা হা হা। নিবরাস যদি আজ এই মধুর লগনে জানতে পারে তারই নববধূ, তারই একমাত্র ভাইয়ের সাবেক প্রেমিকা, আর তার ভাইয়ের বউ হয়ে আসার জন্য একসময় পাগল ছিল, তাহলে আজকের এই লগনটা মধুময় থাকবে তো তিয়াসা? নাকি বিষময় হয়ে যাবে বলো তো? আমি কোনো কিছু বলে উঠার আগেই নিবরাস চলে আসে। ভাসুর আর ছোট ভাইয়ের বউ কি কথা হচ্ছে হুম? এই তো, বলছিলাম আমার ভাইকে কেমন লেগেছে সেই কথা। তাই না তিয়াসা? জি ভাইয়া। আচ্ছা থাক তোরা, আমি যাই একটু ওদিকটায়। আমি শুধু চিন্তা করছি, নীলাদ্রিস এমনটা কিভাবে হতে পারে? এমন একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম। ভাবতেই কেমন লাগছে। রাত হয়ে আসে অনেকটা, তাই নিবরাসের মা আমাদের খেতে ডাকে। আমরা সবাই টেবিলের সামনে যাই। আত্মীয় স্বজনরাও আছেন ওখানে। সবার সামনে খাওয়া দাওয়া করব। লজ্জা লাগছে। নিবরাস বারবার বলছে, খাও। কিন্তু আমি যে লোকজনের সামনে খেতেই পারি না। তবুও কোনো রকম 2 লোকমা তুলে মুখে দিলাম। পেটের ক্ষুধা পেটে রেখেই বললাম আর খেতে ইচ্ছে করছে না। তিয়ারাও সেইম, অচেনা লোকজনের সামনে খেতে পারে না। ও নিজেও উঠে গেল খাওয়া রেখে। বাসর ঘর সাজানো শেষ। ওই দিকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমাদের 2 বোনকে এক জায়গায় বসিয়ে রেখেছে। যারা বাসর ঘর সাজিয়েছে তারা 2 ভাইকে ডাকছে। 10-10 সমান 20,000 টাকা না দিলে তারা নাকি 2 বউকে 2 রুমে ঢুকতে দিবে না।
নীলাদ্রি স্যার নিবরাস কথা কাটাকাটি করে দুই ভাই 10,000 টাকা দিয়ে ঘরে ঢুকে যায়। সাথে আমাদেরও নিয়ে যায়। আমি বাসর ঘরে ঢুকেই বললাম, নিবরাস, আমি ফ্রেশ হব এখনই। তোকে দেখি না বধূ বেশে কিছুক্ষণ। আচ্ছা দেখ। আমি খাটে গিয়ে বসলাম। একটু ঘোমটাটা দিয়ে মুখটা ঢাকবি? কেন? আমি ঘোমটা খুলব। ইচ্ছে করছে, তোকে না। উফ। আমি ঘোমটাটা টেনে নিলাম। এবার নিবরাস আমার ঘোমটা তুলে বলল, মাশা আল্লাহ। আমি কেন যেন লজ্জা পেয়ে চোখটা বন্ধ করে ফেললাম। তারপর নিবরাস আমাকে চমকে দিয়ে একটা প্যাকেট দিল আমার হাতে। কি আছে এতে? খুলেই দেখ। আমি খুলে দেখি পিজা। পিজা? আমি বুঝেছিলাম তুই সবার সামনে লজ্জায় খেতে পারছিলি না। এই নে, এখন খেয়ে নে। উফ, কি যে খিদে পেয়েছে জানিস না। দে খাই। আমি খেয়ে নেই। ধরতে গেলে সারাদিনই না খাওয়া আমরা দুবোন। সকাল থেকে পার্লারের লোকজন সাজানো শুরু করেছে, আর খাইনি সাজ নষ্ট হয়ে যাবে বলে। আর রাতে তো খিদে থাকার পরও খেতে পারলাম না। খাওয়া শেষে বলল, দাঁড়া এবার। কেন? উফ, উঠে দাঁড়া না একটু। আচ্ছা দাঁড়ালাম। আমি দাঁড়াতেই নিবরাস আমাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। থ্যাংক ইউ। তারপর ওর চোখের কোণের জল মুছতে মুছতে অন্যদিকে ঘুরে আমাকে বলে, যাও ড্রেস চেঞ্জ করে নাও তাহলে। ফ্রেশ হয়ে নাও। অনেক রাত হয়েছে, ঘুমাবে। আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেই। নিবরাস আমাকে একটা শাড়ি বের করে দিয়ে বলে, বাসর ঘরে নাকি বউকে কিছু দিতে হয়। আমার তো অত টাকা নেই। থাকলে তোকে আমি একটা আংটিই দিতাম। আপাতত এই শাড়িটা রাখো। আমি আমাদের প্রথম ম্যারেজ ডেতেই তোকে দামি কিছু দিব। প্লিজ কোনো খোটা দিস না যে আমার বর আমাকে বাসর ঘরে শাড়ি দিছে। পাগল হয়েছিস তুই? তুই যে আমাকে এই শাড়িটা দিয়েছিস সেটাই আমার কাছে অনেক দামি। পাগল একটা। যা শুয়ে পড়। আমারও ঘুম পাচ্ছে খুব। আজ থেকে তুই আমার স্ত্রী, আর আমি তোর বর। লাইফের যে কোনো ডিসিশন আমরা দুজন মিলেমিশে নিব, কেমন? আচ্ছা। আর পারলে এবার একটু তুমি বলার চেষ্টা করিস প্লিজ। চোখ বন্ধ করে লজ্জা পেয়ে। আহারে আমার তুমি গো। যা ঘুমা। পরের দিন সকালেই আমি উঠে ফ্রেশ হয়ে নিবরাসের মায়ের কাছে যাই। গিয়ে জিজ্ঞেস করি, কিছু করা লাগবে মা? না, তুই গিয়ে রেস্ট কর। একটু পরেই তো আবার সাজগোজ করাতে চলে আসবে তোর ডিম্পি আপু। ডিম্পি আপু নিবরাসের ফুফাতো বোন। আমি রুমে যাব আর দেখি তিয়ারা। কি রে? আর বলো না, ক্ষুধায় জান যাচ্ছে। ইস, তুইও তো আমার মতো লজ্জায় খেতেই পারিস নি কাল। তোমার খিদে পায়নি? আমাকে নিবরাস পিজা এনে দিয়েছিল। ইস, কি ভালোবাসা। আর তার সাথে আমার তো আগে থেকেই বিয়ে হয়েছিল। অথচ ফাজিলটায় আমার জন্য কিচ্ছু আনলো না। বাদ দে। নাস্তা খেয়ে নিস ভালো মতো। লজ্জা রাখিস না আর। হুম। কিছুক্ষণ পর নাস্তা করলাম আমরা সবাই মিলে। নাস্তা করার কিছুক্ষণ পর ডিম্পি আপু আসলেন সাজানোর জন্য আমাদের রিসিপশনের প্রোগ্রামের জন্য। নিবরাস তো ডিম্পি আপুকে সোজাসুজি বলে দিল, আপু তোমার হাতে ধরি প্লিজ, তুমি আমার বউকে সাজিও না। বুঝলাম না কেন এমন করছে নিবরাস। পরে আমাকে নিবরাস বলল, ডিম্পি আপু যেভাবে সাজায়, ওমন সাজ দেখলে যে কেউ অজ্ঞান হবে। তুমি সেজো না প্লিজ। তুমি এমনিতেই অনেক সুন্দর। তাই আমিও আপুকে বললাম, আপু আমার ভারী সাজে অ্যালার্জি, গতকাল সাজার পর অনেক প্রবলেম হয়েছে। আজ তাই সাজব না। যদিও আমার বরের কথা রাখতেই আমার মিথ্যেটা বলা লাগলো।
আমি তিয়ারাকেও না করলাম সাজতেন, কিন্তু ও আমার কথা শুনল না। ও তো খুশি ওকে বেশি সুন্দর লাগবে, যেহেতু আমি সাজব না। যেই কথা সেই কাজ। দুপুরে আমি নরমালি রেডি হয়ে গেলাম, আর ডিম্পি আপু তিয়ারাকে সাজিয়ে কমপ্লিট করল। স্টেজে আমাদের দুজনকে নেয়ার পর কিছু লোক তো তিয়ারাকে দেখে হাসতে লাগল। তিয়ারাও কিছু বলতে পারছিল না, কারণ কিছুক্ষণ আগেই তিয়ারা পুরো সাজ দেখে একটা চিল্লানি দিয়েছে। কিন্তু মেহমান এসে যাওয়ায় সব সাজ মুছে আবার নতুন করে সাজার কোনো চান্সও ছিল না। নীলও তিয়ারাকে খুব বকে সাজ দেখে, আর ডিম্পি আপুকেও। সেদিনও সবাই আমাকে আর নিব্রাসকেই সুন্দর জুটি বলছিল, আর নীল এসব দেখে শুধু জ্বলছিল। কেটে গেল বিয়ের প্রোগ্রাম। আমরা বাবা মায়ের সাথে দেখা করতে এ বাসায় আসলাম। এ বাসার সবাইও তিয়ারাকে দেখে হাসাহাসি করল, বিশেষ করে ওর বান্ধবীরা। নিব্রাস আমার বাবা মায়ের সাথে পুরো মিলে গেল। মনেই হয় না ও এ বাড়ির জামাই। মনে হয় ও যেন এ বাড়ির ছেলে। লোকজন নিব্রাসের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে বলতে লাগল, তিয়াসার মা, তোমার বড় জামাইটা অনেক মিশুক। তোমার বড় মেয়ের ভাগ্য খুব ভালো যে এমন বর পেয়েছে। ওইদিকে নীল এসব দেখে শুধু তেলে বেগুনে জ্বলতে থাকে। কেটে যায় ৩-৪ দিন। নিব্রাস আর আমার মধ্যে কথা হয়। আমরা যতদিন না দুজন দুজনের সাথে ইজি হব ততদিন আমরা শুধু বন্ধুর মতোই থাকব। শ্বশুর বাড়িতে এখন রান্নার দায়িত্বটা আমিই নিয়েছি, যদিও মা তিয়ারাকে দায়িত্বটা দিতে চেয়েছিলেন, কিন্তু তিয়ারা যে রান্নাই পারে না ভালো মতো, তাই ওকে টুকটাক কাজের দায়িত্ব দিয়ে আমিই রান্নার দায়িত্ব নেই। এখন বাড়ির সবাই আমার রান্নার প্রশংসাও করছে। আশেপাশের সবাই এসে আমারই গুণগান গায়। কিন্তু আমি লক্ষ্য করলাম তিয়ারা কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইদানিং ও আমার সাথে কোনো কথা বলে না। আমি বলতে চাইলেও ও আমাকে এড়িয়ে যায়। আমি প্লেটে ভাত বেড়ে দিলে খায় না। কিন্তু কেন ও এমন করছে? তাহলে কি নীল ওকে সব বলে দিয়েছে? ও কি জেনে গেল ওর স্বামীর ভালো বন্ধু না, বরং ওর স্বামীর সাবেক প্রেমিকা ছিল ওর বড় বোন? তাহলে কি ভেঙে যাবে আমাদের দু বোনের সম্পর্ক? না না, এ আমি হতে দিব না। আমার আজই সবকিছু জানতে হবে। আমি তিয়ারার সাথে একা কথা বলার সুযোগ খুঁজছিলাম। হঠাৎ তিয়ারাকে একা পেয়ে ওকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে আমার পাখিটার? ছাড়ো তো। কি হয়েছে বলবি তো? কেমন যেন মন মরা দেখছি তোকে। আমার সাথে ভালোমতো কথাও তো বলছিস না। কি হয়েছে শুনি? উফ যাও তো। সরো, আমাকে একা থাকতে দাও। কি হয়েছে বলবি তো? হঠাৎ তুই এমন করছিস কেন আমার সাথে? কি করব তোমার সাথে বলো? তুমি যা করছো তারপর আর কেমনই বা করব? কি করছি আমি? কি করনি তুমি বলো? এই যে সবার বাহ কি সুন্দর করে লুটিয়ে নিচ্ছ। সবাই পারে তো তোমাকে মাথায় করে রাখে। সবার মুখে তোমার গুণগান। কই, কেউ তো আমার গুণ গাইছে না। আমাকে সুন্দর বলছে না, লক্ষ্মী বউ বলছে না। কেন বলবে বলো? তুমি আমার সাথে প্রতিযোগিতা করে ওয়েট লস করে স্লিম হয়ে আগের থেকেও অধিক সুন্দরী হয়ে গেলে। তুমি আমার সাথে হিংসা করে নিব্রাস ভাইয়ার বউ হলে। আমার সুখ দেখে একই বাড়িতে পা রাখলে। বাড়ির ছোট বউ হয়ে সংসারের দায়িত্ব তুমি নিলে। রান্নাবান্না সবকিছুর দায়িত্ব তুমি নিলে। অথচ বাড়ির বড় বউ তো তুমি নও। নীলাদ্রিসের বউ তো তুমি নও। ওর বউ আমি। এ বাড়ির বড় বউ আমি। সব দায়িত্ব আমার থাকার কথা, তোমার না। না তা না, নিজেই সব দায়িত্ব নিয়ে আমাকে ছোটা কাজের মেয়ের মতো এ বাড়িতে রেখে দিয়েছ। আর তুমি কায়দা করে হয়ে গেছ এ বাড়ির রানী।
এ বাড়ির বড় বউ যেন তুমি। তিয়ারা ধমক দিয়ে, নিবরাস, এসব কি হচ্ছে? বড় বোনের সাথে কেউ এমন ব্যবহার করে? কেউ এভাবে কথা বলে নিজের বড় বোনের সাথে? বড় বোন আগে ছিল, এখন ও আমার ছোট যা, তাই আমি ওর সাথে এভাবে কথা বলতেই পারি। কিন্তু তুমি তো দেখছি নিজের স্থানটাও ভুলে গেছ। বড় ভাবিকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানা নেই নাকি? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আসলে আমার স্থান কোথায়। আমি তো তোমার দেবর ছিলাম আগে, আর এখন আমি তোমার কি হই? এখন আমি তোমার বড় বোনের স্বামী, মানে তোমার দুলাভাই। সো আপনি আপনি করে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে, শত হলেও বড় দুলাভাই বলে কথা। না মানে, উহু উহু, কোনো কথা নয়। তুমি বিয়ের পর আগের সম্পর্ক ভুলে গেছ, আমিও আমার বিয়ের পর আগের সম্পর্ক ভুলে গেলাম। তিয়াসা তোমার ছোট যা, আর তুমি আমার শালি, কথাটা যেন মাথায় থাকে। আর তিয়াসা কাল থেকে সংসারের সব কাজ তিয়ারাকে বুঝিয়ে দিবে, মানে রান্না বান্না, সকালের নাস্তা বানানো, সব। যেই কাজগুলো এতদিন তুমি করতে সব কাল থেকে ও করবে, আর তুমি করবে ওর কাজগুলো, মানে ছোটা কাজ যেগুলা। কিন্তু নিবরাস, কোনো কিন্তু নয়। আমি চাই না কেউ আমার বউয়ের দিকে আঙুল তুলুক। কথাগুলো বলে নিবরাস আমার হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড়ু দেই, থালা বাসন ধুই, আর ওদিকে তিয়ারা রুটি বানানোর চেষ্টা করছে। আমি মাত্রই ওকে সাহায্য করতে যাব আর তখনই নিবরাস এসে আমাকে আটকে দিল। কোনো রকম বাঁকা আর পোড়া রুটি বানিয়ে নিয়েছে তিয়ারা। তারপর আলু ভাজি করার জন্য আলু কাটতে গিয়ে আঙুলি কেটে ফেলেছে। তবুও কোনো রকম আলু ভাজি করে সবাইকে খেতে দিয়েছে। নীল তো সবার সামনে বলেই ফেলল, এসব কি? রুটির কি অবস্থা, আলু ভাজি এগুলো নাকি তেল ভাজি? এত তেল! বাবা মা তো না খেয়েই উঠে গেলেন। দুপুরে আমি ঘর মুছলাম, কাপড় চোপড় ধুয়ে শুকা দিয়েছি। ওদিকে তিয়ারা রান্না করছে। দুপুরে খেতে বসে নীলাদৃষ্ট প্লেটই ছুঁড়ে ফেলে দিল। এসব কি রান্না? কে রান্না করেছে এগুলো? তিয়ারা ধীরে ধীরে উত্তর দিল। আমি। রান্না যদি নাই পারো তাহলে রান্না করতে যাও কেন? সারাদিন সাজগোজ যার কাজ। সে কি আর রান্না পারে? মা ও দু এক কথা শুনিয়ে দিলেন তিয়ারাকে। এসব খাওয়া যায় বড় ভাবি? ছোট ভাবি কি ভালো রান্না করে? আর তুমি, বড় বউ হয়ে কিছুই পারো না। সকাল থেকে ক্ষুধায় মরছি। ছোট বোন, সবাই না খেয়ে উঠে গেল। এদিকে আমি তিয়ারার কাছে যেতেই তিয়ারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। কিছু বলিস না ওকে, সাহায্যও করবি না একদম। ও নিজেই ওর ভুল বুঝতে পারবে ধীরে ধীরে। নিবরাস, রাতে তিয়ারা আমাকে ডেকে বলে আমি যেন রান্না করি। আমি ওর কথা শুনে রাতে রান্না করি। সবাই ভালোভাবে খায়। পরের দিন আবার সকালে দুপুরে তিয়ারা রান্না করে, রাতেও তিয়ারা রান্না করে। কিন্তু সব খাবার নষ্ট হয়ে যায়। পরে আমি গিয়ে আবার রান্না করি। হঠাৎ তিয়ারা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি এ কয়দিন কত কষ্ট করেছ। আমার জন্য সহজ কাজগুলো বেছে দিয়ে কঠিন কাজগুলো তুমি নিয়েছ। আর আমি কিনা তোমাকে ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দিও আপু। কাল থেকে রান্না তুমিই করো। আর আমাকে ধীরে ধীরে শিখিয়ে দিও, নয়তো সবাইকে না খেয়ে মরতে হবে। আর আমি যে তোমাকে যা তা বলেছি এর জন্য অনেক সরি আপু। অনেক সরি। ধুর পাগলি, কাঁদিস না এভাবে। সব ঠিক আছে।
ধীরে ধীরে তোকেও আমি শিখিয়ে দিব সব। তিয়ারা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর হঠাৎ নীল এসে বলে উঠে, যতটা ভালো তুমি এখন তোমার বোনকে ভাবছ, ততটা ভালোও কিন্তু না তোমার বোন। আর তখনই নিবরাস এসে পাল্টা প্রশ্ন করে নীলাদ্রিসকে, কেন? খারাপ হবার মতো কি বা এমন করেছে আমার বউ? কি করেছে তোর বউকেই জিজ্ঞেস কর। না, যেহেতু তুমি আমার বউয়ের দিকে আঙুল তুলেছ সেহেতু তোমার মুখ থেকেই আমি শুনতে চাই। কি বলতে চাইছ তুমি নীলাদ্রিস? না কিছু না, ঘরে চলো। না, তুমি বলে যাও কি জন্য তুমি এ কথা বললে তিয়াসার নামে। আরে ফানো বুঝিস না তোরা। হা হা হা, আমি তো মজা করে বলেছিলাম তোদের রিয়েকশন দেখতে। ও তাই বলো। আপু তুমি কিছু মনে করো না, নীলাদ্রিস মজা করেই কথাটা বলেছে। চলো এবার ঘরে চলো। নীলাদ্রিস আমার চোখের দিকে তাকিয়ে চলে গেল তিয়ারাকে নিয়ে। নিবরাস আমার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, চলো এবার পাগলি। এরপর কেটে গেল 2 মাস। নীলাদ্রিস বেবি নেয়ার চেষ্টা করছে এর মাঝেই, হয়তো আমাকে দেখানোর জন্যই। আমি আমার বসকে বলে এর মধ্যে নিবরাসের জন্য একটা চাকুরি ঠিক করে দিলাম। নিবরাস আর নীল দুজনই এখন একই অফিসে জব করে। নিবরাস আর আমি স্বামী স্ত্রীর সম্পর্কেও আবদ্ধ হয়েছি এখন। নিবরাসের ভালোবাসা, যত্ন আমাকে নীলের কষ্টগুলো ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে এমন কাউকে পাব যে আমাকে এত ভালোবাসবে তা আমি কল্পনাও করতে পারিনি। দেখতে দেখতে কেটে যায় বিয়ের 4টি মাস। এদিকে তিয়ারা বেবি কনসিভ করে না, কিন্তু নীলের যে আমাদের আগে বাচ্চা লাগবেই। নিবরাসের বাবা মা আমাদের 2 বউকেই খুব ভালোবাসেন। নিবরাস পরিবারে নিয়মিত টাকা দেয়, কিন্তু নীল তা দেয় না। তিয়ারা আর নীল দুজনই শপিং করে টাকা উড়ায়। আমি আর নিবরাস বিবাহিত জীবনে যতটা সুখী, নীল আর তিয়ারা যেন ততটাই অসুখী। ওদের মধ্যে সমঝোতার অভাব। দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের 1 বছরও কেটে যায়। আমার ম্যারেজ ডে এর সারপ্রাইজের কথা তো আমি জীবনেও ভুলব না। ঘড়ির কাঁটা রাত 12টা বেজে 1 মিনিট। আমি অপেক্ষায় আছি সারা দিন, রাত কখন হবে আর কখন নিবরাস আমাকে উইশ করবে। কিন্তু নিবরাস আমাকে উইশ করে না। আমি মন খারাপ করে এদিক ওদিক ঘুরতে থাকি, কিন্তু হঠাৎ আমাকে চমকে দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে নিবরাস আমাকে বলে, আমি ভুলিনি বউটা, শুধুমাত্র তোমার এক্সপ্রেশন দেখছিলাম। পচা কোথাকার, মনটাই খারাপ করে দিয়েছ আমার। তারপর নিবরাস আমাকে ছোট্ট একটা আংটি আমার আঙুলে পরিয়ে দেয়। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই আমাকে বলে, স্যালারি থেকে জমিয়ে জমিয়ে কিনেছি, তোমার বরের সামর্থ্যে যতটুকু কুলিয়েছে ততটুকুই দিয়েই দিলাম। আপাতত এতটুকুতেই খুশি হও প্লিজ, সামনে আরও বড় উপহার পাবে তুমি। আমি ওর মুখটা আমার হাত দিয়ে আটকে ধরে ওর চোখে চোখ রেখে বলি, আমি আমার বরের এই উপহারেই অনেক খুশি, খুব খুশি। আর তারপর বুকের মধ্যে মাথা রেখে চোখের কোণের জল মুছতে মুছতে বলি, ভালোবাসি নিবরাস, ভালোবাসি, ভালোবাসি আমার অপসরী, ভালোবাসি। ওইদিকে নীল আর তিয়ারার আগে কাবিন হলেও ওরা আমাদের বিয়ের ডেটি ম্যারেজ অ্যানিভার্সারি হিসেবে পালন করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু সারা রাত সারাদিন কেটে গেলেও নীল তিয়ারাকে কোনো গিফট তো দূরের কথা, মুখে একবার উইশ পর্যন্ত করে না। সন্ধ্যাবেলা আমিই বাসায় বিরিয়ানি রান্না করি, শাড়ি পরি। নীল এই 1 বছরে আমাকে আর নিবরাসকে দেখে কত যে জ্বলেছে তার হিসেব নেই। ও আমাকে সুযোগ পেলেই বলতো আমি যেন ওর সামনে নিবরাসের সাথে কোনো রং তামাশা না করি। আমি আসলেও নীল আর নিবরাস অফিস থেকে ফিরলে দরজা খুলে দিয়ে চলে যেতে চাইতাম।
কিন্তু নিবরাস প্রায় ওর ভাইয়ের সামনে আমার হাত টেনে ধরত। নীল এই দৃশ্য দেখে চলে যেত, আর নিবরাস তারপর আমাকে জড়িয়ে ধরত। বুঝি না কেন নিবরাস নীলের সামনে এমন করে, আর বেশিরভাগ সময় নীলের সামনেই আমাকে আদর করে ডাকে। আমাকে লক্ষ্মী বউ, সোনা বউ, অপ্সরী বউ বলে ডাকে। ম্যারেজ অ্যানিভার্সারির রাতে আমাকে কোলে করে ছাদেও নিয়ে যায় নিবরাস, তাও আবার ওরই ভাইয়ের সামনে। আর একটা কথা তো বলাই হয়নি, এই 1 বছরে হুট করেই তিয়ারা অনেকটা মুটিয়ে যায়। কিভাবে যে ও এমন মোটা হলো তা কল্পনার বাহিরে। হয়তো বাইরের খাবার বেশি খাবার ফল। আর যখনই তিয়ারা মুটিয়ে গেল তখন সবাই বলতে লাগল নীলকে, তোর বউ তো হাতি হয়ে গেছে, কোনো দোকানের চাউল খাওয়াস? যেই বন্ধুরা নীলকে একদিন বলেছিল, জিতছ ভাই জিতছ, তারাই আজ নীলকে তিয়ারার মোটাপার জন্য অনেক বাজে মন্তব্য করে। নীল ধীরে ধীরে তিয়ারার উপর থেকে আকর্ষণ হারিয়ে ফেলে। আসলে কারো উপর আকর্ষণ হলে সেটা বেশি দিন থাকে না, যদি না তা ভালোবাসা হয়। আর নীল আর তিয়ারার সম্পর্কটা জাস্ট ছিল আবেগ প্লাস মোহ। নীল তিয়ারার সৌন্দর্যের মোহে পড়েছিল, আর তিয়ারা পড়েছিল আবেগে। আর যার ফলস্বরূপ দুজনের সম্পর্ক আজ এমন অবস্থানে এসে দাঁড়িয়েছে। আমিও যখন নিবরাসকে নিয়ে বাসায় যাই, তখন যখন সবাই তিয়ারার সামনে বলে আমার বর এলাকার শ্রেষ্ঠ জামাই, সব থেকে সুন্দর জামাই, তখন তিয়ারাও আফসোস করে। যদি নীলের প্রতি ভালোবাসা থাকত তাহলে অবশ্যই আফসোস করত না। আবার তিয়ারা যখন মুটিয়ে গেল তখন নীলও তিয়ারাকে ইগনোর করতে লাগল বন্ধুদের কথায়। যদি নীল সত্যিকারের ভালোবাসত তিয়ারাকে, তাহলে অবশ্যই ওর মুটিয়ে যাওয়া নিয়ে কোনো সংকোচ থাকত না। আমিও তো মোটা ছিলাম, কিন্তু কই, নিবরাস তো আমাকে ওই শরীরেই ভালোবেসেছে, নিজে এত সুদর্শন হয়েও। আসলে মনটাই আসল, যেটা সারা জীবন একটা বন্ধনকে স্থায়ী করে রাখতে পারে। দেহের সৌন্দর্য আর কতদিন, আজ আছে তো কাল নেই। নিবরাস আমাকে কোলে করে ছাদে নিয়ে এসে নিচে নামিয়ে দেয়, আর পকেটে হাত দিতেই বলে, উফ অফ, জিনিসটাই তো আনিনি, তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি। আমাকে দাঁড় করিয়ে ও নিচে যায়। আর তখনই হঠাৎ নীল এসে পেছনে থেকে আমার কাঁধে হাত রাখে। আমি নিবরাস মনে করে হাসি দিয়ে ফিরে তাকাতেই দেখি নীল, আর আমার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিয়াসা, ভাইয়া আপনি? এভাবে ভাইয়া কেন বলো তুমি আমাকে সবার সামনে? সম্পর্কে আপনি আমার ভাসুর হন, আমার স্বামীর বড় ভাই, তাই ভাইয়াই তো ডাকব। প্লিজ তিয়াসা, এভাবে বলো না। কিছু বলবেন আপনি? বলুন এবং তাড়াতাড়ি বলেই চলে যান। আমার নিবরাস চলে আসবে এক্ষুনি। তুমি কেন করলে ওকে বিয়ে বলো তো? আমার যে তোমাদের রং ঢং দেখতে খুব কষ্ট হয়। আমি সহ্য করতে পারি না তোমাদের এই ন্যাকামোগুলো। কি সব আবোলতাবোল বলছেন? এসব ন্যাকামো হতে যাবে কেন? এগুলো আমাদের ভালোবাসা। প্লিজ তিয়াসা চুপ করো। আমি ভুল করেছি। আমি ভুল করেছি তোমাকে বিয়ে না করে তিয়ারাকে বিয়ে করে। কিন্তু কি করব বলো? পরিবার যে মানল না। কিন্তু যখন আমি আবার গ্রামে এলাম, তিয়ারাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওকে ভালো লেগে গেল। মাকে বললাম তিয়ারার কথা। মাও কেন যেন রাজি হয়ে গেল। আর করে ফেললাম তিয়ারাকে বিয়ে। একটাবারও ভাবলাম না যে তোমার কথা বলি বাসায়। যদি বলতাম, তাহলে হয়তো তারা রাজি হতেও পারত। কিন্তু আমি তিয়ারার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে তোমার কথা আর মনেও করলাম না। কারণ আমি যে তখন মুটিয়ে গিয়েছিলাম। হা হা হা।
ভালোবাসা আমার মুটিয়ে যাওয়া শরীরের পেছনে ঢাকা পড়ে গিয়েছিল। সৌন্দর্য তখন জিতে গিয়েছিল, আর হেরে গিয়েছিল আমার ভালোবাসা। প্লিজ তিয়াসা, প্লিজ এভাবে বলো না। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও। কাঁদতে কাঁদতে নীল আমাকে জড়িয়ে ধরে, আর আমি নীলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে তাকিয়ে দেখি নিবরাস আর তিয়ারা দাঁড়িয়ে। নীলাদ্রিস, তিয়ারা। নীলাদ্রিস তিয়ারার কথা শুনে আমাকে ছেড়ে দেয়। কি হচ্ছে এসব নীলাদ্রিস? না মানে আসলে কি হয়েছে তা আমি বলছি তোমাকে তিয়ারা। নিবরাস, ভাই আমার, তুই তিয়াসাকে ভুল বুঝিস না। ও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে ও। ওর কোনো দোষ নেই, বিশ্বাস কর। ভাই প্লিজ, আমার বউকে আমার চেয়ে বেশি তুমি তো আর চেনো না, সো প্লিজ এত কথা বলো না। মানে কি বুঝাতে চাইছো তুমি আমাকে? তিয়াসা ভালো মেয়ে এই তো। হা হা হা, আমি জানি সেটা ভাই, আমি জানি সেটা। আর ও কতটা লক্ষ্মী, ধৈর্যশীল সেটাও জানি। আর জানি তোমার প্রতারণার কথাও। নিবরাসের কথা শুনে আমি আর তিয়ারা চুপ করে আছি। তুই সব জানিস ছোট ভাই? আমি সব জানি। আমার অপসরী আমার কাছ থেকে কিছুই লুকোয়নি। কবে বলেছে ও তোকে? যেদিন তুমি ওকে ফোন দিয়ে থ্রেট দাও সেদিন। ও আমাকে সব খুলে বলে, আর আমাকে এও বলে এরপরেও কি আমি ওকে বিয়ে করতে চাই কিনা। আমি ওকে বলি, তুমি আমার ভাইয়ের প্রেমিকা আগে ছিলে, এখন নেই। আর আমার ছোটবেলার ভালোবাসা তুমি। তো বলো, আমি তোমাকে ছাড়ব কি জন্য? তবে কি ভাই জানো, ওকে এভাবে কষ্ট দেয়া তোমার ঠিক হয়নি। কিন্তু ধন্যবাদ ওকে আমার হবার সুযোগ করে দেয়ার জন্য। নইলে তো আমি এত ভালো একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী করে পেতাম না। তিয়ারা আমার মুখের দিকে তাকিয়ে কাঁদছে। তিয়ারা, নীল, আমিও সব জানি, কিচ্ছু বলতে হবে না আমাকে। তুমিও? হ্যাঁ, নিবরাস ভাইয়াই আমাকে সব বলেছে, আর সব কিছু বুঝিয়ে দিয়েছে, যাতে কখনো আমি আমার বোনকে ভুল না বুঝি। আর সেদিনই বলেছে, যেদিন তুমি আমার বোনকে ভয় দেখাচ্ছিলে, সব বলে দিবে বলে। নিবরাস ভাইয়া চায়নি ভুল করেও আমি কোনো দিন আমার লক্ষ্মী বোনটাকে কখনো ভুল বুঝি। আমার নিষ্পাপ বোনটার সাথে তুমি এমনটা না করলেও পারতে। আমি ভুল করেছি তিয়ারা, এটা আমি মানছি। আর আমি তিয়াসার কাছেও ক্ষমা চাচ্ছি। আমি ওর সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি কাঁদছি ওদের কথা শুনে। নিবরাস আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি কাঁদছ কেন পাগলি? আজ তো তুমি জিতে গেছ। সে বুঝতে পেরেছে তুমি কত মূল্যবান। নিজেকে কখনো ছোট ভাববে না। আমি চোখের জল মুছে বললাম, আমি তো সেদিন থেকেই নিজেকে সার্থক মনে করি, যেদিন তুমি আমার জীবনে এসেছ। তোমাকে আমি পেয়েছি। তিয়ারা, তুই নীলকে ভুল বুঝিস না। যা হবার হয়ে গেছে। যা হয়ে গেছে তা ছিল অতীত। এখন বর্তমান নিয়ে ভাবার সময়। আর তোর বর্তমান নীল, আর আমার বর্তমান আমার নিবরাস, যাকে আমি খুব ভালোবাসি। এরপর তিয়ারা আমাকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি কেন আমাকে সবকিছু খুলে বললে না? তাহলে আমি কোনো দিনই নীলাদ্রিসকে বিয়ে করতাম না। নিজের বোনের ভালোবাসাকে কি আমি কেড়ে নিতাম বলো? তুমি আমার জন্য কেন তোমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করলে? শোন পাগলি, আল্লাহ তায়ালাই আমাদের কিসমত এক একজনের সাথে জুড়ে রেখেছেন। আমরা চাইলেও সেটা লঙ্ঘন করতে পারব না। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, তিনি যে নিবরাসকে আমার জন্য তৈরি করেছেন। হয়েছে হয়েছে, এসব কথা থাক। এসব নিয়ে আর কোনো কথা নয়।
আজ থেকে সবাই সব অতীত ভুলে যাও। আর শোনো একটা গুড নিউজ। আমরা সবাই নিব্রাসের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। গুড নিউজ? নিব্রাস একটা টেস্ট রিপোর্ট পকেট থেকে বের করে আমার হাতে দিয়ে বলল, দেখো এটা। এটা আনতেই নিচে গিয়েছিলাম। আমি কাগজটা খুলেই দেখতে পাই রেজাল্ট পজিটিভ। আলহামদুলিল্লাহ। তার মানে আমি মা হতে চলেছি। আর নিব্রাস বাবা। নিব্রাস, ইস, আমরা বাবা মা হতে যাচ্ছি। আমি নিব্রাসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। নীল আর তিয়ারা আমাদের শুভ কামনা জানিয়ে নিচে চলে গেল। কাঁদে না পাগলি, কাঁদে না। নিব্রাস আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তবুও আমার কান্না থামে না। এই যে খুশির কান্না। তখন নিব্রাস হুট করে বলে উঠে, কই দেখি তো আমার মোবাইলটা। বের করতে দাও আমার মোবাইলটা। কয়েকটা ফটো তুলি। আমাদের ছেলে মেয়েকে এই ফটো দেখিয়ে বলবো, দেখো মা, দেখো বাবা, তোর মা তোর আসার কথা শুনে খুশি হয়নি, বরং কি কান্নাটাই না কেঁদেছে। আমি নিব্রাসের বুক থেকে মাথা তুলে ওর বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, যা পচা ছেলে কোথাকার, তোর সাথে কথাই নাই আর। ওই কই যাও আমায় রেখে। দাঁড়াও তো আমার গুল্লু সোনার মা। আমার প্রেগন্যান্সির কথা শুনে মা বাবা, আম্মু আব্বু সহ বাড়ির সবাই খুশি। বিশেষ করে আমার নিব্রাস। পৃথিবীর সব সুখ যেন আমার আঁচলে ঢেলে দিয়েছেন আমার আল্লাহ। মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সুখী মেয়েটাই বুঝি আমি। সত্যি বলতে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাই আল্লাহর উপর সব সময় বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। সমাপ্ত।